আমি খুবই ভাগ্যবান। সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল। আচ্ছা। মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম। আচ্ছা। আমি আমারই সংসদ এলাকায় আমার নিজের বাসাকে এড়িয়ে পার্শ্ববর্তী আর একটা বাসায় আশ্রয় নিয়েছিলাম। কথা কিন্তু ক্লিয়ার। আমরা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের দুষ্ত্রুটি নিয়ে তার বিরোধিতা করছি, আমরা সেনাবাহিনীর বিরোধিতা করছি না। কথাটা মেসেজটা ক্লিয়ার রাখবেন। অনেকে কিন্তু পেস লাগাইয়া ফেলেন, সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করতে গিয়ে সেনা বাহিনীকে মিলিয়ে ফেলেন। না, সেনা প্রধান এক জিনিস আর সেনাবাহিনী অন্য জিনিস। সেনাবাহিনী হলো আমাদের গর্বের, আমাদের সন্তান। আর এই বাহিনী 5 তারিখ আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। এই বাহিনীর হুঙ্কারি শেখ হাসিনা দিল্লি পালিয়েছে, কিন্তু সেনা প্রধানের না। জেনারেল ওয়াকারুজ্জামানকে 5ই আগস্ট পরবর্তী সময় ভারতের রয়্যাল এজেন্ট, আওয়ামী লীগের দোসর এবং আওয়ামী লীগ, বিএনপি, জেনারেল ওয়াকার, ভারত, তারা একটা টিম হিসাবে নানানভাবে তাদের সম্পর্কে ফেসবুকে, অফলাইনে, অনলাইনে নানান ধরনের বক্তব্য বিভিন্ন সেক্টর থেকে আসছে। বিশেষ ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি ডানপন্থী, বামপন্থী সকল রাজনৈতিক দলের নেতারা পূর্ণাঙ্গ সমর্থন ব্যক্ত করেছেন। বাংলাদেশে এই প্রথম কোনো একজন অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে বাংলাদেশের জনগণের পাশাপাশি সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাকে পূর্ণাঙ্গ সমর্থন দিয়ে তারপরে দেশ পরিচালনা করার অনুরোধ জানিয়েছেন। এটা তাদের পক্ষেই সম্ভব হয় যারা দেশের সকল মানুষের কাছে সার্বজন গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্বে রূপান্তরিত হয়। দর্শক, আজকে প্রেস ক্লাবে বেশ কিছু দলের একটি অনুষ্ঠান হয়েছে। সেই অনুষ্ঠান থেকে বিএনপি সহ বিভিন্ন দলগুলো, বাম দল, নুরুল হক নূরের দল সহ বেশ কিছু দল একটা বৈঠক করেছেন। সেই বৈঠক থেকে বর্তমান সরকারের প্রতি একটা বার্তা দেওয়া হয়েছে। এই বার্তা যখন প্রেস ক্লাব থেকে দেওয়া হলো, তখন লন্ডন থেকে তারেক রহমান গতকালকে বিএনপির যে অবস্থান, সেই অবস্থানটা কেন ছিল, সেই অবস্থানের কোনো ধরনের পরিবর্তন হলো কিনা সেটাও স্পষ্ট করেছেন। আসসালামু আলাইকুম দর্শক, আবারও নতুন কিছু গরম গরম খবর নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়ে গেলাম। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি ভিডিওর শুরুতেই আজকের ভিডিওর মূল অংশগুলো আপনারা ভিডিওর শুরুতেই অলরেডি দেখে ফেলেছেন। তো ভিডিওগুলো দেখে তো বুঝতে পেরেছেন, তাই না, যে আজকের ভিডিওটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং সকল বিশ্লেষকের বিশ্লেষণগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন। তারপরে ঠান্ডা মাথায় আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে লিখে আপনাদের মতামত জানিয়ে দেবেন। তো চলুন তাহলে আর কথা কিসের, কথা না বাড়িয়ে সরাসরি একটা লাইক দিয়ে মনে বুঝে চলে যায়। হ্যাঁ দাঁড়ান, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখে আসি সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা। কথা কিন্তু ক্লিয়ার। আমরা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের দুষ্ত্রুটি নিয়ে তার বিরোধিতা করছি, আমরা সেনাবাহিনীর বিরোধিতা করছি না। কথাটা মেসেজটা ক্লিয়ার রাখবেন। অনেকে কিন্তু পেস লাগাইয়া ফেলেন, সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করতে গিয়ে সেনা বাহিনীকে মিলিয়ে ফেলেন। না, সেনা প্রধান এক জিনিস আর সেনাবাহিনী অন্য জিনিস। সেনাবাহিনী হলো আমাদের গর্বের, আমাদের সন্তান। আর এই বাহিনী 5 তারিখ আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। এই বাহিনীর হুঙ্কারি শেখ হাসিনা দিল্লি পালিয়েছে, কিন্তু সেনা প্রধানের না। সেনা প্রধানের ইচ্ছা ছিল শেখ হাসিনাকে রাখার, কিন্তু তার পিছনে যেই বাহিনী, যেইগুলা তার দিকে তাক করা হয়েছিল, ওই তাকের কারণে তিনি তাড়াতাড়ি হেলিকপ্টারের ব্যবস্থা করেছেন, তারপরে দিল্লির ফ্লাইটে উঠিয়ে দিয়েছেন। তাহলে কথাটা ক্লিয়ার, মেসেজটা ক্লিয়ার থাকবে আমাদের। আমরা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কুকর্ম যেগুলো আছে, খারাপ কাজ যেগুলো আছে, সেইগুলার সমালোচনা করছি। তাও কিন্তু আমরা 5 তারিখ থেকে কয়েক মাস সমালোচনা করি নাই। যখন কয়েক মাস পরে এসে একের পর এক তার কার্যকলাপগুলা দিল্লির সাথে মিলে যাচ্ছে, ওই যে ফুল স্টপ বলা, ওই ফেব্রুয়ারি মাসের ওই ফুল স্টপ থেকে তার মুখোশটা উন্মোচিত হয়েছে জনগণের সামনে। তাই ওই ফেব্রুয়ারি থেকেই কিন্তু আমরা তার সম্পর্কে অনুসন্ধানে যা দেখতে পাচ্ছি এবং যেই তথ্যগুলা পাচ্ছি, আজ পর্যন্ত 57 জন সেনা অফিসারের পরিবারের সাথে তার যে একটা সুসম্পর্ক হওয়া দরকার, সেটাই তো সে করেন নাই। তার নিজের বাহিনীর জন্যই তো সে দুশ্মনী করেছে। যদি 57 জন এই পরিবারকে তিনি কিছু করতেন, দেখার মতো কিছু করতেন, চাঁদের আলুর মতো কিছু করতেন, তাহলে আজকে আমরা বিশ্বাস করতাম এই ওয়াকারুজ্জামান দিল্লির না, উনি ঢাকার। উনি যে দিল্লির মুখোশ পরে আমাদেরকে পরিচালনা করতে চাচ্ছেন, তা কিন্তু সর্বশেষ এই 3 দিন আগে তার বক্তব্য থেকে আরো পরিষ্কার হলো। এই পরিষ্কার হওয়া থেকে জামাতের আমির, উনি একজন সিনিয়র মানুষ, উনার কোনো সমালোচনা আমি করব না। উনি আহ্বান জানিয়েছেন যে সেনাবাহিনীকে যেন আমরা বিতর্কিত না করি। উনার আহ্বানের সাথে আমরা দ্বিমত নয়, আমরা উনার আহ্বানের বাহিরেও কথা বলি নাই। আমরা কথা বলেছি সেনা প্রধান এবং তার সঙ্গী সাথী টপ 10 কয়েকজনকে নিয়ে। এই কয়েকজনকে দিয়ে একটি বাহিনী হয় না। কয়েক হাজার, আমাদের কয়েক লাখ সেনাবাহিনী আছে, তাদের মধ্য থেকে ওই হাতে গোনা 10 জনকে বাদ দিয়া দিলে সেনাবাহিনীর কোনো কিছু যাবে আসবে না।
শোনা যাচ্ছে এই ক্রাইসিসটা, এবারের ক্রাইসিসটা, গত 3 দিনের ক্রাইসিসটা সমাধানের জন্য সর্বোচ্চ ভূমিকা পালন করছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। এই জন্য ওনাকে আমি ধন্যবাদ দিচ্ছি। ক্রাইসিসটাই উনি ভূমিকা পালন করছে। একদিকে সেনাবাহিনীর সাথে লিয়াজু করছেন, অপরদিকে বিএনপির সাথে লিয়াজু করে বিএনপির ডক্টর খন্দকার মুশাররফ হোসেন স্যারকে সেখানে পাঠিয়েছেন। এটা উনি লিয়াজু করেছেন। ওনার যেহেতু তারেক রহমান বেগম খালেদা জিয়ার সাথে লিয়াজু করার সুযোগ আছে, ওই সুযোগে উনি সর্বোচ্চ লেভেল থেকে সিদ্ধান্ত দিয়েছেন বিএনপির কারা কারা সেখানে যাবেন। সেখানে কিন্তু দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, ডক্টর মঈন খান ছিলেন, তারপরে ডক্টর মুশাররফ স্যার ছিলেন। এই দুজনকে কিন্তু আমি ব্যক্তিগতভাবে শ্রদ্ধা এবং সম্মান করি। কিন্তু এক পাশে ছিলেন ওই ব্যবসায়ী চাটগায়া, ওই আমির খসরু, যেটা নাকি শেখ হাসিনার সময় লক্ষ লক্ষ টাকা সে বাংলাদেশের ব্যাংক থেকে লোন পেয়েছিলেন। আরেকটা ছিলেন ভারতে, একদম ভারতে অবস্থান করতেন, সেই সালাউদ্দিন আহমেদ ছিলেন আরেক পাশে। তো এই সালাউদ্দিন আহমেদ আর আমির খসরু নিয়ে কিন্তু আমাদের মন্তব্য আছে। আমাদের মন্তব্য কিন্তু ডক্টর খন্দকার মুশাররফ স্যারকে নিয়েও নাই, ডক্টর মঈন খান স্যারকে নিয়েও নাই। ওনারা কিন্তু বিএনপির মাথা বা সম্মানী ব্যক্তি হিসাবে, দেশের একজন সম্মানী ব্যক্তি হিসাবে, দেশের সাবেক মন্ত্রী হিসাবে আমি কিন্তু তাদেরকে সম্মান করি। কিন্তু বাকি দুইজনও মন্ত্রী ছিলেন, বাকি দুইজনও বিএনপির নেতা। কিন্তু এই দুইজন নিয়ে কিন্তু বিভিন্ন সমালোচনা, বিভিন্ন সময় বিভিন্ন কিছু, বিভিন্ন কথা উঠে এসেছে। গতকাল একটা লেখা পড়লাম যে আমেরিকাতে একজন সাংবাদিক, আমেরিকার নিউ ইয়র্কের একটা টেলিভিশনে উনি এখন কাজ করেন। এর আগে বাংলাদেশে উনি সাংবাদিক ছিলেন, বিএনপির সমর্থিত সাংবাদিক। প্রত্যেকটা সাংবাদিকেরই একটা কথা বলার ভিতরে কোনো না কোনো দলকে ওনার মনের ভিতরে লালন করতে পারেন, বা ওনার কথা থেকে, লেখনী থেকে আমরা বুঝতে পারি। তো ওই সাংবাদিক কালকে আমেরিকা থেকে লিখলেন যে উনি ভারতে গিয়েছিলেন। ভারতে যখন সালাউদ্দিন সাহেবের সাথে উনি দেখা করার সুযোগ পেয়েছিলেন, এবং উনি শিলিগুড়ের একটা বাড়িতে যেখানে সালাউদ্দিন সাহেব থাকতেন, ওই বাড়িটা উনি দেখে প্রথমে অবাক হয়েছিলেন যে এরকম বিশাল রাজকীয় বাড়িতে আসামি কিভাবে থাকে। সালাউদ্দিন আহমেদকে তো পুশ করা হয়েছে, পুশ ইন হয়েছেন ভারতে। তাহলে পুশ ইন যিনি হয়েছেন ভারতে, উনার নামে মামলা, উনাকে আদালত বাংলাদেশে আসতে দিচ্ছেন না, ভারতের কারাগারে আছে। এই কথাটা শেখ হাসিনা যতদিন ছিলেন এতদিন পর্যন্ত আমরা সকল মিডিয়াতে সবকিছুতে জানতে পেরেছি। কিন্তু কালকে ওই সাংবাদিক আমার চোখ খুলে দিয়েছে, আমার চোখের ভিতরে আলু এনে দিয়েছে। উনার লেখাতে দেখতে পেলাম যে ওই বাড়িতে গিয়ে যখন সালাউদ্দিন সাহেবকে দেখতে পেলেন যে একটা ভিআইপি পরিবেশে উনি আছেন, সেই ভিআইপি পরিবেশে এরকম সুন্দর একটা বাংলোতে কিভাবে বাংলাদেশের একজন আসামি ভারতে থাকে। ওই লেখাটাই আপনাদের সামনে আমি এই কারণে রেফারেন্স টানলাম। কালকে সালাউদ্দিন আহমেদ সাহেব ডক্টর মঈন স্যারের সাথে যে বেয়াদবিটা করেছে সাংবাদিকদের সামনে, আপনারা দেখেছেন কিনা? ডক্টর মঈন স্যার এবং ডক্টর মুশাররফ স্যারের সাথেও সে বেয়াদবি করেছে। দুটা কথা আপনাদেরকে না বললে, কালকা বিএনপির প্রেসটা যারা দেখেছেন তাদেরকে আরেকটু, বিএনপির নেতাকর্মী ভাই বোনদেরকে আমি অনুরোধ করছি, আপনারা চোখ খুলে ফার্স্ট টু লাস্ট সাংবাদিকদের সামনে মুশাররফ স্যার আসা থেকে বিদায় নেওয়া পর্যন্ত পুরাটা যদি না দেখেন, একবার দেখে আমার ভিডিওটা আবার শুনবেন। মুশাররফ স্যার প্রথমে আসলেন, মুশাররফ স্যার, মঈন স্যার, আমির খসরু প্রথমে এসে দাঁড়িয়ে থাকলেন সাংবাদিকদের সামনে আর বললেন আমাদের আরেকজন আশা বাকি আছে সালাউদ্দিন আহমেদ, সালাউদ্দিন আহমেদের জন্য আমরা একটু অপেক্ষা করি, আপনারা মনে কষ্ট নিবেন না। এই কথাটা থেকে আমি একটু যদি সন্দেহ করি, আমি একটু যদি আলোচনা করি, তাহলে আমাকে বিএনপির বাইরা মন্দ না বলে একটু বিবেক দিয়ে চিন্তা করবেন যে মুশাররফ স্যার কোথায়, আমাদের মাথার উপরের মানুষ, ডক্টর মঈন স্যার কোথায়, আমাদের মাথার উপরের মানুষ। আমি এই দুইজন মানুষ এবং আমির খসরু সহ 3 জন সিনিয়র অপেক্ষা করছে একজন জুনিয়র সালাউদ্দিনের জন্য। সালাউদ্দিন আসার পরে মুশাররফ স্যার বক্তব্য শুরু করেছে। যখন মুশাররফ স্যার বক্তব্যের পরে প্রশ্ন উত্তরে যাচ্ছিলেন, ডক্টর মঈন স্যার কিছু প্রশ্নের উত্তর দিতে চেয়েছিলেন, সালাউদ্দিন সাহেব এভাবে হাত দিয়ে আমি দেখতে পেয়েছি মঈন স্যারকে থামিয়ে দিচ্ছেন, থামিয়ে দিয়ে উনি কথা বলছেন, এবং কথা বলে বেয়াদবের মতো তারা 3 জনকে রেখে চলে গিয়েছে। আপনারা দেখেছেন কিনা এই সালাউদ্দিনকে? কালকের সম্মেলন সব কয়টা মিডিয়াতে, আমি এনটিভি আরো কয়েকটা টিভিতে দেখছি, আপনারা দেখে নিবেন। আপনারা কয়েকটাতে দেখে নিয়ে তারপরে আমার কথাটার মন্তব্য হিসাবে এখানে এসে আবার একটা কমেন্টস লিখবেন যে দেখেছেন আমার কথাটা কতটুকু সঠিক। তাহলে এই সালাউদ্দিনের হাত নেড়ে এভাবে, মানে ওনার একটা মনে হয় মানে কি একটা বিশাল কিছু উনি আসছে, শুরু হয়েছে, আবার উনি থামিয়ে দিয়ে উনি হেঁটে চলে যাচ্ছে তাদেরকে রেখে। তারা যেন এখানে শিশু মানুষ, আর এখানের জন্য একেবারে ভিভিআইপি হলেন এই সালাউদ্দিন আহমেদ। এই চিত্রটা থেকে আমি যদি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের চেহারাটা মিলাই, সালাউদ্দিন প্লাস ওয়াকারুজ্জামান 3 দিন আগে যেই ভাষায় কথা বলেছে, তাহলে দুইটা চেহারা মিলছে কিনা আপনারা দেখেন। আপনারা বিবেক দিয়া দেখবেন, এই চোখ দিয়া দেখলে হবে না, বিবেক দিয়া দেখবেন এই দুইটা কথা মিলছে কিনা। সালাউদ্দিনের কালকের ব্যবহার এবং ইউনূস স্যারের সাথে সালাউদ্দিনের বসার ঢংটা সে
পেপারগুলা পড়ছে, পেপার নিয়ে দিচ্ছে ইউনূস স্যারকে, মনে হচ্ছে ইউনূস স্যারকে হুকুম দিচ্ছে যে এভাবে এভাবে দেশ পরিচালিত হবে, এভাবে এভাবে নির্বাচন করতে হবে, এভাবে এভাবে সেটা করতে হবে। আপনারা সেই দৃশ্যটা সেখানে বাকি তিনজনের মাঝেও সালাউদ্দিনের বসার ঢঙের ভিতরে আলাদা কিছু দেখতে পেয়েছেন কিনা, যারা ওখানের ফটোগুলা, ভিতরের তো আমরা ফটো দেখেছি, সেই ফটোগুলাও আপনারা দেখে নিবেন। আমি খুবই ভাগ্যবান, সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল। আচ্ছা, মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম। আচ্ছা, আমি আমারই সংসদ এলাকায় আমার নিজের বাসাকে এড়িয়ে পার্শ্ববর্তী আর একটা বাসায় আশ্রয় নিয়েছিলাম। বেশ। তখন চার দিক থেকে মিছিল আসছিল এবং এটা আসলে ছিল প্রধানমন্ত্রী গণভবন কেন্দ্রিক, এবং এটা আমরা অবাক হলাম যে সংসদ এলাকাতেও এটা ছড়িয়ে পড়ে এবং একটা লুটপাটের যে লুম্পেন স্টাইলের কতগুলো ঘটনা ঘটে এবং সেখানে বিভিন্ন ধরনের লোক আসে এবং এদের মধ্যে বেশিরভাগই মনে হয়েছে এটা কোন রাজনৈতিক অভ্যুত্থান, এটা লুটপাটের অভ্যুত্থান। না, একটা কথা জিজ্ঞাসা করি, সে তো আমরা তখন সেটা দেখলাম এবং মাননীয় প্রধানমন্ত্রীকেও যে বাসাতে ছিলাম তারা সে বাসাতেও হামলা করে। আচ্ছা, তারা জানতো না যে সেখানে আমি আছি। আচ্ছা, আমার বাসায় তারা লুটপাট করেছে, কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিলাম সেখানে তারা হামলা করবে এটা আমি ভাবতাম। কিন্তু সেখানেও দেখলাম যে অনেক লোকজন ঢুকে পড়ে এবং তারা ভাঙচুর লুটপাট করতে থাকে। আমি আমার স্ত্রী সহ আমরা বাথরুমে ঢুকিয়ে যাই, অনেকক্ষণ ছিলাম, প্রায় 5 ঘন্টা। তারপর একটা পর্যায়ে এরা তো ওই বাথরুমের ভিতর সেখানেও কমোড, বেসিন এগুলো তো লুটপাট করেছে সব জায়গায়। সেগুলোর লোভে প্রথমত তাদেরকে আমার ওয়াইফ সেই বাথরুমের মুখে দাঁড়িয়ে বারবার বলছিল যে আমি অসুস্থ, এ কথা বলে তাদের ফিরিয়ে দিচ্ছে। তো একটা পর্যায়ে তারা এই বাথরুমে যেগুলো আছে সেগুলো লুট করার জন্য জোরপূর্বক প্রবেশের হুমকি দেয়। তো সে সময় আমার ওয়াইফ জিজ্ঞেস করেছে কি করবো, খুলে দেওয়া যাওয়া হবে। তারপরে 7-8 জন ছেলে ঢুকলো, তার খুবই আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি মনোভঙ্গি নিয়ে। তখন হঠাৎ তারা আমার দিকে তাকায়, আমার দিকে তাকিয়ে আপনি নেত্রী চলে গেল, আপনি জাননি কেন? আমি কিছু বলছিলাম। তারপর এই ছেলেদের মধ্যে কি ভাবের উদয় হয়েছে জানি না, তারা আমাকে বলে আপনার ছবি তুলবো। তারপর আমার ছবি তুলতে শুরু করলো, সেলফি নিয়েছিল, ছবি তুলেছিল। এরা ছাত্ররা অনেকে আমাকে চেনে, তো কি কারণে তারা তখন আক্রমণাত্মক যে মনোভাবটা ছিল সেটা নিয়ে এসে শীতল হয়ে গেল। তারা ঠান্ডা মাজাতে তখন কথা বলছিল। এদের মধ্যে আবার এক পর্যায়ে একটা গ্রুপ তারা চেয়েছিল আমাকে রাস্তায় সেনাবাহিনী হাতে তুলে দিতে, কেউ কেউ আবার এটাও চেয়েছিল যে জনতার হাতে তুলে দিতে। এটা অবশ্যই তখন একটা মানসিক ভাবে ভেতরে ভেঙে পড়েছিল। এরপর এরা এদের একটা শার্ট, এদের ওই ব্যাজ, লাল পতাকা শোভিত ব্যাজ লাগিয়ে আবার কালো একটা মুখে একটা মাস্ক দিয়ে আমাকে হাঁটতে হাঁটতে সংসদ এলাকা থেকে বড় রাস্তা, গণভবন অভিমুখী রাস্তা, ওখানে নিয়ে যায়। ওখানে নিয়ে হঠাৎ করে কোত্থেকে একটা ট্যাক্সি আসে, এটা ইজি বাইক, সেটা খালি ছিল, ওখানে কোনো গাড়ি ঘোড়া কিছু ছিল না। ওটা হঠাৎ করে কেন যেন এসে পড়ল, হয়তো আমার ভাগ্য। এরা দুজনে আমাকে নিয়ে আমার ওয়াইফকে নিয়ে ওটাতে উঠলো আর বলতে লাগলো, ওতে তো অসংখ্য মানুষ, চেক আপ সব জায়গায়। এরা বলতে লাগলো যে আমাদের চাচি অসুস্থ, হাসপাতালে নিচ্ছি, ডিস্টার্ব করবে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি ডানপন্থী বামপন্থী সকল রাজনৈতিক দলের নেতারা পূর্ণাঙ্গ সমর্থন ব্যক্ত করেছেন। বাংলাদেশে এই প্রথম কোনো একজন অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে বাংলাদেশের জনগণের পাশাপাশি সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাকে পূর্ণাঙ্গ সমর্থন দিয়ে তারপরে দেশ পরিচালনা করার অনুরোধ জানিয়েছেন। এটা তাদের পক্ষেই সম্ভব হয় যারা দেশের সকল মানুষের কাছে সার্বজন গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্বে রূপান্তরিত হয়। আমরা শুরু থেকে বলে এসেছিলাম যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রয়োজন অত্যন্ত বেশি। দেশ বিদেশে আন্তর্জাতিক মহলে তার যে গ্রহণযোগ্যতা রয়েছে
সেই গ্রহণযোগ্যতাটাই আমাদের বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমরা তাকে রাখতে পারলেই বাংলাদেশ উপকৃত হবে, বাংলাদেশের গণতন্ত্র সঠিক পথে পরিচালিত হবে। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে, এবং আমি বলবো সাম্প্রতিক সময়ে না, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিতাড়িত করানোর পরে যখন ক্ষমতায় আসলেন বা দায়িত্বভার গ্রহণ করলেন, সেই থেকেই পার্শ্ববর্তী দেশ ভারত পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে কোনো মূল্যে বাংলাদেশের দায়িত্ব থেকে বিতাড়িত করতে হবে। কয়েক মাস তো অভিমান করে দেখাই করলেন না, ভাবখানা এমন যে আমরা মনে হয় তার কাছে গিয়ে পা চাটবো, দালালি করব, কিন্তু দেখা গিয়েছে পরক্ষণে আন্তর্জাতিক একটি অনুষ্ঠানে নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনূস পাশাপাশিই ছিলেন এবং তারা একে অপরের সাথে কুশল বিনিময় করছেন, এবং পরবর্তীতে নরেন্দ্র মোদীর সাথে আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এবং সেই সাক্ষাতের ভিডিও আমরা দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ঢুকছেন তখন সবগুলো দাঁড়িয়ে ওয়েলকাম জানানোর জন্য অপেক্ষা করছে, এবং ইউনূস প্রবেশ করছে তার মতো একজন শিক্ষাবিদ, একজন ভালো মানুষ, নোবেল লরিয়েট, তাকে সম্মান জানানোর জন্য নরেন্দ্র মোদী সহ সবাই দাঁড়িয়ে আছে। সেটা ভিন্ন আলোচনা, কিন্তু তাদের ষড়যন্ত্র থেমে নেই। তারা চাচ্ছিল যে বাংলাদেশের এই সময় যদি ইউনূস সাহেবকে সরিয়ে দেওয়া যায় তাহলে আওয়ামী লীগকে খুব সুন্দরভাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত করা যাবে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসই এখন বাংলাদেশের মূল সমস্যা। মানে ওদের দৃষ্টিতে এর বিকল্প আর কোনো সমস্যা নাই, কারণ ইউনূস থাকাটায় তারা ষড়যন্ত্র করে মজা পাচ্ছে না। ধরেন আমেরিকার কাছে বলবে যে আমার একে সরিয়ে দাও, মানে এই জায়গায় এই কাজ করে দাও, আমেরিকা যখন দেখে ডক্টর মোহাম্মদ ইউনূস, ওরে বাপরে বাপ, না 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 না, আমি এই লোকের সাথে আমাদের কোনো যুদ্ধ নেই, বিগ্রহ নেই। এই ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে বিশ্বের সকল দেশ, মিডল ইস্ট থেকে শুরু করে সব জায়গায় একই চিত্র, যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রে তারা দেখার সাথে সাথে চুপসে যায়, বন্ধ হয়ে যায়, তাদের কথাবার্তা অফ হয়ে যায়। অর্থ হচ্ছে তিনি ওই মানের একজন আন্তর্জাতিক ব্যক্তিত্বে রূপান্তরিত হয়েছে। আমরা তাকে কিন্তু সে কারণেই সম্মান করি, তার কোনো এখানে রাজনৈতিক দল নেই কিংবা বিশেষ কোনো বাহিনী নেই যে সে কারণে তাকে পছন্দ অপছন্দ, আমরা পছন্দ করি তার এই যোগ্যতার কারণে। কিন্তু আজকে সেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেই জায়গা থেকে সরিয়ে দেওয়ার জন্য একটি গভীর ষড়যন্ত্র চক্রান্ত এই দেশের এবং বাহিরের কিছু মানুষ নিয়েছিলেন, যারা চায় না ডক্টর মোহাম্মদ ইউনূস থাকুক। কিন্তু আল্লাহর মেহেরবানি বাংলাদেশের সবাই ঐক্যমত হয়েছেন, বিশেষ করে ডানপন্থী দলের তো অকুণ্ঠ সমর্থন, একজনও মনে হয় বাদ থাকবে না যে যারা তাকে সমর্থন জানাবে না। এবং আমি দেখলাম আমার দেশ পত্রিকাতেই একটা নিউজই এসেছে, ডান বাম সবাই ইউনূসের সাথে এবং সমর্থন জানায়। গতকালকেও প্রায় 20 জনের অধিক সিনিয়র নেতারা, বিভিন্ন দলের প্রতিনিধি তার সাথে সাক্ষাৎ করেছেন। তার আগের দিন বড় 3টি আরও দলের নতুন একটি দলসহ বিএনপি, জামাত ইসলাম, তারপরে এনসিপি, তারা প্রথম দিন সাক্ষাৎ করেছেন। পরবর্তীতে গতকালকে আপনার পীর সাহেব চরমনায়ের ইসলামী আন্দোলন বাংলাদেশ গিয়েছেন, মামুনুল সাহেব গিয়েছেন, আপনার গণ অধিকার পরিষদ গিয়েছেন, এভাবে করে প্রত্যেকটি ছোট বড় রাজনৈতিক দল, কর্নেল অলি আহমেদ সাহেব গিয়েছেন। তো এই মানুষগুলো সবাই গিয়ে সমর্থন জানিয়ে এসেছেন। মাহমুদুর রহমান মান্না গিয়েছেন, আমি অনেকেরই নাম হয়তো এখানে, জোনায়েদ সাকি গিয়েছেন, এই মানুষগুলো সবার নাম হয়তো আমার এখন মনে নেই। তো সবাই কিন্তু কাকে সমর্থন জানিয়ে এসেছেন, কী জন্য সমর্থন জানিয়ে এসেছেন, সবাই বুঝতে সক্ষম হয়েছেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে ইউনূস সাহেবকে রাখলে আমাদের কল্যাণ বেশি। ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে দায়িত্বে থাকবে না থাকবে তাতে তার ভাঙা ঘর খালে পড়বে না, বয়োজ্যেষ্ঠ একজন মানুষ, ওনার টাকা পয়সার তার এমন কিছু প্রয়োজন নাই যে এই দায়িত্বে থাকলেই উনি বিশাল কিছু পাবে, তেমনটা না। একটা সম্মানিত জায়গায় তিনি আছেন, বাট উনি এর চাইতে বড় সম্মানিত একজন ব্যক্তি। উনি চাইলে এখন আরামে ইউরোপে, আমেরিকা, কানাডায়, যেখানে খুশি সেখানে আরামে এসে। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখেছেন এবং তাদের কথাগুলো শুনেছেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে আজকে কি বিষয় নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম, আজকের টপিকটা ছিল কি। তো যদি বুঝে থাকেন, যদি জেনে থাকেন, তাহলে অবশ্যই আজকের ভিডিওগুলো দেখে আপনাদের মতামতটাকে সেটা এখন কমেন্ট বক্সে লিখে দিন। আর হ্যাঁ, এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেল নাসির স্ন্যাক মিডিয়া সেন্টার সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্যনতুন আপডেট, গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইতিমধ্যেই যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের একজন সদস্য হয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।